নমস্কার, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি, আপনারা জানেন ইতিমধ্যেই সবচেয়ে চর্চিত আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে যে অপারেশন সিন্দুর, যে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে 22শে এপ্রিল যে গণহত্যা সংঘটিত হয়েছিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে, তার বিরুদ্ধে অপারেশন সিন্দুর যেভাবে 6 এবং 7ই মে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এবং পাকিস্তানের বিভিন্ন বিমান ক্ষেত্রগুলোতে আঘাত করে যেভাবে সাফল্য ভারতবর্ষের সেনাবাহিনী এনে দিয়েছে, তাদের বীরত্ব দেখিয়েছে, আমরা সেই সেনাবাহিনীর জওয়ানদের কাছে কৃতজ্ঞ, তাদের বিনম্র চিত্তে তাদের শ্রদ্ধা জানাই। কিন্তু পাশাপাশি একটি বিষয় আমাদেরকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে এই সংঘাতে যে পরিবেশ যেটা ছিল, যাতে বলা হচ্ছে যে পাকিস্তানের 9টি এলাকায় 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 100 জন জঙ্গি নিকেশ করা হয়েছে, হত্যা করা হয়েছে। পাশাপাশি পাল্টা প্রতিরোধ হিসেবে পাকিস্তানও কিছু ড্রোন হামলা আমাদের দেশের মধ্যে চালিয়েছে, যেখানে জম্মুতে পাঠানকোটে বেশ কিছু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধ বন্ধের জন্য একটা নাগরিক সমাজ থেকে একটা প্রতিবাদ উঠেছিল এবং সেই প্রতিবাদের সূত্রে কিছু মানুষ রাস্তায় নেমে মিছিল মিটিং করে তাদের প্রতিবাদে সোচ্চার হওয়ার একটা, যা বিগত বছরগুলো বিগত সময়েও আমরা দেখেছি। যখন ইসরায়েল প্যালেস্টাইনের ওপর আক্রমণ চালিয়েছে, তখনও বাংলায় কিছু নাগরিক তারা সোচ্চার প্রতিবাদ করেছেন। যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে, তখনও সেই যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় কিছু মানুষ নেমেছেন। তো ঠিক একইভাবে কিছু মানুষ তারা গত 12ই মে তারা মৌলালি মোড়ে জমা হয়েছিলেন সোমবার দিন। বেশিরভাগ বামপন্থী বুদ্ধিজীবী মানুষ, বয়স্ক মানুষ, যাদের অনেকের বয়স প্রায় 80 কোঠায়, এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ছিলেন। খুব তাদের একটা সহজ দাবি ছিল যুদ্ধ বন্ধের আহ্বানে এই পথ মিছিল ছিল, যা অত্যন্ত শান্তিপূর্ণই ছিল এবং শান্তির দাবি, যুদ্ধ নয় শান্তির দাবিতে এই মিছিল এর আগেও যেমন আমাদের রাজ্যে প্রচুর হয়েছে, বারবার হয়েছে, বাম জামানাতে হয়েছে। কিন্তু এবারে চিত্রটা ভয়ঙ্করভাবে অন্যরকম হলো। দেখা গেল এই মিছিল শুরু হওয়ার সাথে সাথেই বিজেপির কিছু মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, তারা রে করে তেড়ে এলো এবং এসে সেই সমস্ত মানুষদের উপর ঝাঁপিয়ে পড়লো, গায়ে মোবিল ছিটিয়ে দিল, বিভিন্ন রকম কালি ছিটিয়েছে। তো এই যে জঘন্য, যা পশ্চিমবাংলার রাজনীতির কালচারের সম্পূর্ণ অনভিপ্রেত ছিল এতদিন, আজকে সেই জিনিস আমরা লক্ষ্য করেছি। আজকে এই ব্যাপারেই মাননীয় কল্যাণ সেনগুপ্ত, তিনি সেই দিনকে এই ঘটনায় তিনি উপস্থিত ছিলেন, তার কাছে যাব। দাদা, কি বলবেন? পশ্চিমবাংলার এই কালচার তো কখনো ছিল না। এর আগে বহু বড় বড় শান্তি মিছিল হয়েছে, যুদ্ধ নয় শান্তি মিছিল, কখনো এরকম দেখা যায় না। সবচেয়ে বড় কথা, সেদিনকে যেভাবে আপনাদের উপরে আঘাত এলো, সেখানে পুলিশের ভূমিকা অসম্ভব রকমের একটা নির্লিপ্ততা এবং খানিকটা উস্কানিমূলক ছিল, যা বিজেপির লোকের হাত শক্ত করেছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এরকম যে একটা ঘটতে পারে এটা কোনো ভাবতেই পারি না। আমি তো আজকে ধরুন সেই 66 সাল থেকে ছাত্র আন্দোলন করছি, বা তারপর থেকে দীর্ঘদিন ধরে রাজনীতি খুব একদম কাছের থেকে লক্ষ্য করছি। কিন্তু ভারতবর্ষ বলবো না, কিন্তু আমার কলকাতায় এরকম একটা যুদ্ধের বিরুদ্ধে শান্তি মিছিল বেরোচ্ছে। যে কোনো বিষয় নিয়ে মিছিল হতে পারে, সেই মিছিলটা আমার পছন্দ না হতে পারে,
আমি তার বিরুদ্ধে অন্যরকম ভাবে প্রতিবাদ করতে পারি। হ্যাঁ, আমি একটা আলাদা প্রতিবাদ মিছিল করতে পারি, বা পথসভা করতে পারি, বড় সভা করতে পারি, করে তাদের যা বক্তব্য আছে রাখতে পারে। কিন্তু হঠাৎ করে এরকম তিরঙ্গা ঝান্ডা নিয়ে এসে, নিজেদের ফ্ল্যাগ ফ্ল্যাগ না নিয়ে, হ্যাঁ, তিরঙ্গা ঝান্ডা নিয়ে এসে এখানে পাকিস্তানের দালালদের মিছিল করতে দেবো না, পাকিস্তানের দালাল দূর হাঁটো বলে এইরকম ঝাঁপিয়ে পড়া, হ্যাঁ, রাস্তায় সামনে দাঁড়িয়ে যাওয়া, হ্যাঁ, পুলিশের সামনে এরকম ঘটনা ঘটানো, মানে এটা কল্পনাতেই কোনোদিন আমরা আনতে পারি না। কিন্তু আজকে এই এই জিনিসটা দেখছি। এর আগে আমাদের কাছে একবার একটা শুনেছিলাম যে এনআরসির একটা মিছিল, এর আগে একবার, তখন তো এনআরসির বিরুদ্ধে একটা দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে, তখন একবার বোধহয় ওই ওই যানবাজারের ওখানে বোধহয় একটা সিপিএম একটা কিছু, আরে সিপিএম বলছি, সরি, বিজেপি, বিজেপি তখন বোধহয় এটার উপর একটা কিছু আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু যাই হোক, পুলিশ এবং যারা আয়োজক তারা মানে প্রতিরোধ করে সেটা, হ্যাঁ, তাড়াফাড়া করে ওরা আবার পালিয়ে যায়, কারণ সংখ্যায় ওরা খুব বেশি ছিল না। সেদিনও তো সংখ্যায় খুব বেশি নয়, কত হবে, 20-25টা 30টা হবে ম্যাক্সিমাম, খুব বেশি হলে 50 জন ছিল। 50 জন ছিল না বলে মনে হয়। যাক, আমি তাও তর্কের খাতিরে মাথা তো আর বলতে পারবো না, কিন্তু খুবই মানে এই তুলনায় তার থেকে অনেক বেশি লোক আপনাদের সাথে। আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গেও যে একেবারে সাংঘাতিক লোক ছিল তা ছিল না। বেশিরভাগ বয়স্ক মানুষ ছিল, হ্যাঁ, এই বয়স্ক হচ্ছে মানুষ ছিল, 250-300। এরা সবাই বামপন্থী মনোভাবাপন্ন মানুষ, একদম। এবং বামপন্থী মনোভাবাপন্ন যারা, তারা সবসময় যুদ্ধের বিরুদ্ধে। তারা মনে করে যে যুদ্ধ করে কোনো দুটো দেশের মধ্যে সাধারণ মানুষের কোনো উপকার হয় না। আমাদের সাধারণ মানুষের সামনে সমস্যা হচ্ছে স্বাস্থ্যের, শিক্ষার, চাকরির ইত্যাদি, বাসস্থান, এগুলো আমাদের যে বুনিয়াদী সমস্যা। আজকে এই যে যুদ্ধের পিছনে যদি এরকম হাজার হাজার কোটি টাকা খরচা হয়, হ্যাঁ, তাহলে পরে দেশের উন্নয়নটা হবে কি করে? সেই জন্য বামপন্থী মনোভাবাপন্ন যারা, তারা সবসময় এই এই ধরনের যুদ্ধ নীতির বিরুদ্ধেই তারা সবসময় কথা বলে। তো এইখানেও যদিও যখন আমরা মিছিলটা করেছি, কারণ মিছিল তো যেটা ডাক দেওয়া হয়েছিল সেটা তো দিন সাতেক আগে একটা ঠিক করা হয়েছে, তখন যুদ্ধের পরিস্থিতিটা একদম চূড়ান্ত ছিল। তো তারপরে যখন আমরা মিছিলটা করছি তখন কিন্তু মানে সিজফায়ার হয়ে গেছে, যুদ্ধবিরতি তখন হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু একটা ঘোষিত এবং যুদ্ধ বিরতি হয়েছে, মানে এই যে আবার যুদ্ধ লাগবে না, সেটা তো এরকম কোনো ব্যাপার নেই। কারণ মোদি নিজেও বলছে যে হ্যাঁ, যুদ্ধ আমরা বন্ধ রেখেছি, কিন্তু যদি আমাদের ওপর আবার কোনো রকম আঘাত আসে বা কোনো রকম কিছু হয়, তাহলে আমরা কিন্তু প্রত্যুত্তর দেবো। মানে আবার যে কোনো আশঙ্কাটা তো রয়েই গেছে, আশঙ্কাটা রয়ে গেছে। তো সুতরাং সেই কারণেই যুদ্ধ বিরোধী যে মিছিলটা, শান্তির পক্ষে যে মিছিলটা, সেই মিছিলটা সে যেন বহাল ছিল। এবং আমিও এই একই বক্তব্যের শরিক বলে আমিও গেছি সেই মিছিলে। হ্যাঁ, যদিও ওখানে যা উদ্যোক্তাদের মধ্যে অনেকেই ছিল যাদের সঙ্গে আমার রাজনৈতিক ভাবে অনেক দূরত্ব, মতপার্থক্য, সেটা থাকুক, কিন্তু এখানে মিছিলটা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে। এই কারণটা কি জানুন তো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে 100% মতের তো মেলে না, কিন্তু আমরা একটা কমন গোল নিয়ে, একটা লক্ষ্য নিয়ে আমরা কিন্তু এগোই বা একটা কর্মসূচিতে পালন করি। তো আজকে যুদ্ধের বিরুদ্ধে ওরা ডাক দিয়েছে, ওরা একটা ইয়ে করেছে, সংগঠিত করেছে বিষয়টা। আমার মনে হয়েছে যে না, আমারও এটা যাওয়া উচিত, আমি গেছি। হ্যাঁ, তাদের সঙ্গে রাজনৈতিক পার্থক্য থাক না থাক যা, সেটা পরের কথা। যুদ্ধের বিরুদ্ধে সবাই মিলে আওয়াজ তোলাটা খুব দরকার। দু দেশেই তো অগণিত গরিব মানুষ। হ্যাঁ, আজকে পাকিস্তানের মানে অবস্থাটা কি, সেখানে মানে 500-700 টাকা নাকি সব মধ্যে চাল আটার দাম হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে ওখানকার মানুষ খাবে কি করে? ওরাও তো উন্নয়নের কোনো ছিটেফোঁটা নেই, ওখানকার রাজনীতিতে কোনো গণতন্ত্র নেই। আজকে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে ইমরান খান, যিনি মানুষের ভোটে জিতেছিলেন, তাকে জেলে ঢুকে বসিয়ে রেখেছে। আজকে গণতন্ত্রের অবস্থাটা বুঝুন তাহলে। আজকে যদি এখানে সৈন্যরা এসে, হ্যাঁ, বা সৈন্যরা কাউকে একটা রাজনৈতিক চেহারাকে সামনে রেখে, হ্যাঁ, যে মোদিকে যদি জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে রাজনীতিটা এখানে গণতন্ত্রের কিরকম অবস্থাটা দাঁড়াবে? তো আজকে ঠিক পাকিস্তানেও সেরকমই দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা মনে করি যে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠাটা খুব দরকার। আজকে যদি ওখানে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার থাকতো, তাহলে তাকে মানুষের কথা ভাবতে হতো,
এরা তো মানুষের কথা ভাবছে না। এখানে তো সেনারা যা বলছে সেই অনুযায়ী চলছে। এছাড়া পাকিস্তান তো বরাবর ভারতের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছে। সেটা সবচেয়ে বড় মানে গলতটা হচ্ছে যে পাকিস্তানের গণতন্ত্রটা স্থায়ী কোনো চেহারা নেই। আজকে আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্রটা দেখুন, আজকে মোদির বিরুদ্ধে আমাদের হাজার একটা মানে অভিযোগ যে গণতন্ত্র সংবিধান সব ধ্বংস করে দিচ্ছে এবং একটা হিন্দু রাষ্ট্রের দিকে সে যেতে চাইছে। কিন্তু তার সত্ত্বেও আজকে দেখুন, সে তো ইচ্ছে করেই তো আর সে মানে হিন্দু রাষ্ট্র এখনো করতে পারছে না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে মানুষের রায় এই যে 240-এ আটকে গেল। আজকে যদি সে মানে 300-র কাছাকাছি যদি পেয়ে যেত, 272-এর ওপরে পেয়ে যেত, তার যদি সেই ক্ষমতাটা থাকতো, না 272 হলে একটু অসুবিধা হতো, কিন্তু 300-র কাছাকাছি যদি চলে যেত তাহলে সে খুব ইজিলি একটা হিন্দু রাষ্ট্রের দিকে এগোতে পারতো। কিন্তু এখন এগোতে পারছে না। এখন তাকে এই ইয়েটা নিয়ে একটা একটু সাবধানে চলতে হচ্ছে। তার কারণ এখানে গণতন্ত্রের ভিত খুব সুদৃঢ়। এখানে মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, সেটা কিন্তু এই মিলিটারি বা পুলিশ দিয়ে কিন্তু ঠেকানো খুব কঠিন। এটা কিন্তু মোদি বোঝে। হ্যাঁ, কিন্তু মোদি চেষ্টা করছে এই ধর্মের আপিং খাইয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে, যে এবং আমাদের এখানে যত অভাব অভিযোগ যত সমস্যা আছে সব নাকি এই মুসলমানদের জন্য, এইরকম ধরনের প্রচার চালিয়ে একটা ঘৃণা তৈরি করছে। এবং আজকে গরিব মানুষরা হয়তো এটা এই এই যুক্তিটা মানে না, কিন্তু যারা মধ্যবিত্ত, যাদের নাকি মানে ওই পরে মানে ইয়ের খাওয়া পড়ার সমস্যা নেই, হ্যাঁ, তারা কিন্তু যেহেতু তাদের ওই সমস্যাটা নেই, তারা ভাবে কি যে না, মুসলিমরা বহুত বেড়ে গেছে, হ্যাঁ, এদেরকে একটু টাইট দিতে হবে, মোদি হচ্ছে একদম ঠিক লোক, তিনিই পারবেন একদম এদেরকে টাইটে রাখতে। সুতরাং এই ধরনের মনোভাব থেকে কিন্তু আজকে বিজেপির ভোট ব্যাংক বাড়ছে, সমর্থন বাড়ছে। আমি বলছি দাদা, সেদিনকার ঘটনা থেকে কি আপনার মনে হয়নি যে প্রশাসনের মধ্যে বিজেপির লোকজন সংখ্যা বাড়ছে? এইটে অত্যন্ত মানে চিন্তার কথা এবং এটা বাস্তবও বটে। আজকে আপনি দেখুন, কিছুদিন আগে এই যে মোহন ভাগবত এসেছিলেন, হ্যাঁ, 10 দিন ধরে তিনি থেকে গেলেন। তিনি একটা বড় মিটিং টিটিং করেছেন, সেটা সাধারণ কর্মীদের নিয়ে, সেটা ঠিক আছে। কিন্তু আর বাকি সময়টা তিনি কি করলেন? তার কাজ ছিল যারা পুলিশ প্রশাসনের মধ্যে যারা নাকি উচ্চপদস্থ, হ্যাঁ, তিনি আজকে দেখুন ওই যে বহরমপুরের ওখানে শামশেরগঞ্জে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, হ্যাঁ, সেখানে তো পুলিশ প্রশাসনের তো ইনিশিয়াল তো দোষ আছে। ঘটনাটা ঘটে যাওয়ার পর কিন্তু মমতা ব্যানার্জি চূড়ান্ত পদক্ষেপ নিয়ে আইজি থেকে শুরু করে সমস্ত টপ অফিসারদের ওখানে একদম ক্যাম্প করিয়ে রেখে দিয়েছিলেন যে ওখানে এখানে যে কোনো মূল্যে আটকাতে হবে, কোনো রকমভাবে যেন এটা বৃদ্ধি না পায়, কোথাও যেন না ছড়াতে পারে। এবং ওখানে কিন্তু সেই রকম মানে ওই ওই প্রায়োরিটি দিয়ে সমস্ত পুলিশকে ওখানে ডিপ্লয় করার ফলে তারপরে বিষয়টা ছড়াতে পারেনি। কিন্তু ইনিশিয়ালি হয়ে গেছে। এই যে ইনিশিয়ালি এটা হয়ে গেল, এটার পিছনে তো যদি প্রশাসনের খানিকটা ইন্ধন বা ইয়ে না থাকতো, সাপোর্ট না থাকতো, তাহলে এটা করা খুব খুব কঠিন। সেদিনকে আপনাদের এই গন্ডগোল কভার করতে গিয়ে, এই মিছিল কভার করতে গিয়ে আমি দেখলাম যে সম্ভবত এন্টালি থানার ওসি হবে, তিনি একজন বয়স্ক মানুষকে এমনভাবে ধাক্কা মারছেন, পরপর দুবার মারলেন, তিনি প্রায় 80 ঊর্ধ্ব মানুষ। এটা দেখে কি মানে কি বলবো, মনে হচ্ছিল যেন গোটা পুলিশটা বিজেপি। আর যে সজল ঘোষ নেতৃত্বে এই ঘটনা ঘটানো হলো, সেই সজল ঘোষের দল ঠিক করে দেবে যে আপনারা আপনাদের মতো মানুষেরা কে দেশের দেশপ্রেমিক আর কে দালাল। সেই সজল ঘোষ যার উত্থান হচ্ছে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট থেকে, যার বাবা রাজনীতি করতেন প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের কাউন্সিলর হয়ে। আমরা ছোটবেলায় রাজনীতিতে দেখেছি এদের কি ভূমিকা ছিল, সিপিএম এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিনের পর দিন মধ্য কলকাতার নির্বাচনে জেতার চেষ্টা করত। আজকে সেই সজল ঘোষ বলছে আপনারা দালাল। কি বলবেন এটা? এই যে সজল ঘোষ দেখবেন আর এবিপিতে বসে বসে তৃণমূলকে খুব দুর্নীতিগ্রস্ত বলার চেষ্টা করে। আজকে প্রদীপ ঘোষের ইতিহাসটা দেখবেন তো, তার বাবা কত বড় ব্যবসায়ী ছিল, হ্যাঁ, তো একজন মহিলাকে মার্ডার কেসের আসামি ছিল, সেটা জানেন? শুনুন, প্রদীপ ঘোষের যদি মুখমণ্ডলটা দেখেন না, এই যে এখান দিয়ে গাল কাটা,
তাকে তো সবাই গালকাটা প্রদীপ তো নামই ছিল। সেটাই আড়ালে আবডালে সবাই গালকাটা মানে দুটো প্রদীপ ঘোষ ছিল, একটা আইএনটিইউসির প্রদীপ ঘোষ ছিল, আমরা চিনতে পারতাম না তো, আমরা তখন ওই গালকাটা প্রদীপ বলতাম, গালকাটা প্রদীপ। সেটাই। তার ছেলে হচ্ছে সজল ঘোষ, কিন্তু সে মানে কখনো কংগ্রেস, কখনো এই তৃণমূল, কখনো বিজেপি, এই সমস্ত করে করে এই সজল ঘোষ দাদা বলি একটু, আমার স্ট্রিট কলেজের ছাত্র ছিল, জীবনে কলেজ করতো না, রোজ বোমাবাজি হতো আমার স্ট্রিট কলেজের গেটে। আজকে সেই সজল ঘোষ সে এসে আপনাদেরকে আঙুল তুলে বলছে আপনারা হচ্ছেন দেশদ্রোহী, পাকিস্তানের দালাল। কোন জায়গায় গেছে কি বলবে? আপনি জানেন কিনা জানি না, এই যে আমাদের যেটা দীনেন্দ্র স্ট্রিটে একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালটা শুনেছি তাদের কোন একটা নির্বাচনের পরে সেই ওই জেবি রায় স্টেট, আপনার জেবি রায় না, সরি, জিতেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র একটা নারায়ণ যাই হোক, ওখানে একটা হসপিটাল, মানে ওই পুরো ব্যবসাটাও কিনে নিয়েছে। কিনে নিয়েছে। হ্যাঁ, কোথা থেকে পায় বলুন তো? এই ও যে বড় বড় দুর্নীতির কথা বলে, তৃণমূলের ইয়েদের কথা, আমি বলছি না তৃণমূলের সব সাধু, হ্যাঁ, দুর্নীতি কোথায় নেই? আপনি বলুন, লেবুতলা দুর্গাপুজোতে যে কয়েক কোটি টাকা খরচা করে পুজোটা হয়, এই একজন প্রশাসনের থেকে করে আলাদা, কিন্তু প্রশাসনের বাইরে থেকে একজন মানুষ, ওখানে কটা ইন্ডাস্ট্রি আছে, এত টাকা আসে কোথা থেকে? ও বাবা, ও তো ওই যে ওখানে সোনার দোকানগুলো, ও যে ওখানকার সোনার একটা ব্যবসায়ীদের কি একটা সংগঠন আছে বোধহয়, এখানে প্রদীপ ঘোষ একসময় তার মাথা ছিল। এখন প্রদীপ ঘোষের মারা গেছেন তো বোধহয়, প্রদীপ ঘোষ মারা গেছে। প্রদীপ ঘোষ মারা গেছে, তো এখন উত্তরাধিকার সূত্রে সেটা সজল ঘোষ, তার মধ্যে সে কর্মকর্তা আছেন কি নেই আমি অতটা জানি না, কিন্তু যাই হোক, ওদের প্রচুর টাকা, হ্যাঁ, এবং এরা রাজনীতি করে টাকার জন্য। কিন্তু সজল বুদ্ধিমান একটু, বাবার তুলনায় বুদ্ধিমান, দেখতে ভালো, বলতে পারে, কথাবার্তা বলতে, যেহেতু ছাত্র আন্দোলন করে একটা ট্রেনিং পেয়েছে, পেয়ে উঠেছে, কংগ্রেসের ঘর থেকে উঠে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে একটু চালাক চতুর আছে, কথাবার্তা গুছিয়ে বলতে পারে, একটা অভ্যাসের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়ে সে একটু আস্তে আস্তে এখন বড় নেতা হয়েছে, আরো বড় নেতা হতে চায়, এবং তার জন্যই তো আজকে এত আগ্রাসী মনোভাব নিয়ে যে জিনিস করতে কেউ সাহস পায় না, সে এটা অনায়াসে করে গেল। তার কারণটা কি? পুলিশ প্রশাসনের সঙ্গে একটা যদি কিছু আন্ডারস্ট্যান্ডিং না থাকে, একদম এত এত বড় সাহস পায় নাকি? ওর পিটিয়ে ছাতু করে দিত, কিন্তু জানে যে এখন কেন্দ্রের ক্ষমতায় আছে মোদি, হ্যাঁ, সুতরাং এখানে বিজেপিদের গায়ে হাত দিতে গেলে এখন মানে এমনিই তো দেখছেন, একটা কিছু হলে পরেই সাথে সাথে 10খানা কমিশন এসে যায়, 10খানা সিবিআই এসে যায়, হ্যাঁ, সুতরাং এই ঘটনায় কি আপনাদের মনে হয়নি কোনো জায়গায় বর্তমান শাসকেরও একটা ভূমিকা থাকা উচিত ছিল? বর্তমান রাজ্য সরকারের একটা ভূমিকা থাকা উচিত ছিল। তারা এত নির্লিপ্ত দেখালো কেন? কেন এই নিয়ে কোনো এনকোয়ারি হবে না? কেন এই নিয়ে সেদিনকে যারা বাধা দিল, যারা একটা মিছিল, শান্তিপূর্ণ মিছিলকে সম্পূর্ণ নষ্ট করে দিল, মিছিলটা হতেই দিল না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি দায়িত্ব ছিল না রাজ্য সরকারের? পশ্চিমবাংলা কি বিহার ইউপি হয়ে যাবে? না না, সেটা তো হওয়ার প্রশ্নই নেই, কিন্তু কথা হচ্ছে আমি জানি না যে রাজ্য প্রশাসন এই ব্যাপারে কি ভেতরে ভেতরে কি স্টেপ নিয়েছে না, কিন্তু এইটাকে নিয়ে হয়তো আবার একটা বড় ইস্যু করে ফেললে। না, রাজ্য প্রশাসনের তো সেদিন কি স্টেপ নিয়েছে আপনারা দেখতেই পেয়েছি, দুপক্ষকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে আগে ওদের কিন্তু গ্রেপ্তার তো করা উচিত ছিল ওদের, বাধা তো ওরা দিয়েছে। না, ওদেরকে আগে করেছে, ওদেরকে, হ্যাঁ, ওদেরকে, আপনাদের তো গ্রেপ্তার করার দরকারই ছিল না, আপনারা শান্তিপূর্ণ মিছিল করতেন। পরে ওদেরকে গ্রেপ্তার করার পরে পুলিশ বলল আমাদের আমাদের কাছে আশঙ্কা আছে সামনে আবার আরো হতে পারে, মানে আক্রমণ হতে পারে, সুতরাং আমরা কোনো আর রিস্ক নেব না, আপনাদের হয় আপনারা ডিসবার্স হয়ে যান, মানে এই তো চালাকির কথা দাদা, এটা, হ্যাঁ, এ তো চালাকির কথা। আর না হলে পরে আজকে তৃণমূল যদি করতো, পুলিশ বলতো, আজকে তৃণমূল যদি করতো এই মিছিলটা, তৃণমূলের লোকজন যদি এই মিছিলে থাকতো, সব তৃণমূলের সকল যে সমস্ত বুদ্ধিজীবী, তারা যদি এই মিছিলে থাকতো, তাহলে পুলিশ এই কথাটা বলতে পারতো? পুলিশও তো বুঝে শুনে চলে, হ্যাঁ, আজকে দেখেছে যে এখানকার যারা উদ্যোক্তা তারা সবাই মানে রাজনীতিগতভাবে সবাই মমতার বিরোধী, মানে, এবং এরা সব অভয়া মঞ্চের সঙ্গে যুক্ত, আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, সুতরাং তাদের একটা একটা বেশ বড় সড়ো একটা সরকার বিরোধী ভূমিকা। তার মানে এটা প্রমাণ হচ্ছে আপনার কথা থেকে যে সরকার বিরোধী কোনো শক্তির আস্থায় নামলেই, সে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক, তাকে ডিস্টার্ব করো।
তাকে করতে দিও না, না। তাহলে এটা কি গণতন্ত্র থাকে? না, এই অভিযোগটা আমি মানতে পারছি না, কারণ আপনি গতকাল সিপিএম করেছে, ওইটা তো একটা মানে, চার তিন তিন 300-400 লোকের ব্যাপার। হ্যাঁ, মানে সোমবারের ব্যাপারটা গতকাল যে হলো সেটা তো আরো অনেক বড় মিছিল হয়েছে। না না, এই জায়গাতেই তো প্রশ্ন। এসইউসি করলে করতে দেওয়া যাবে, সিপিএম করলে করতে দেওয়া যাবে, আর কিছু সাধারণ নাগরিক হতে পারে তারা বামপন্থী মনস্ক মানুষ, কিছু সাধারণ নাগরিক তারা যদি একটা এমন ইস্যুতে নামে যে ইস্যুটার সাথে রাজ্যের কোনো সম্পর্ক নেই, যে ইস্যুটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের একটি এবং আন্তর্জাতিক একটি ইস্যু, এটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, সেই ইস্যুটাকে ভেস্তে দেওয়ার মধ্যে দিয়ে কি বার্তা দিতে পারে? না, আমি এখন পুলিশের সেদিনের ভূমিকাটাকে আমি একদমই সমর্থন করছি না, সেটা অত্যন্ত মানে অগণতান্ত্রিকই আমি বলবো। কিন্তু যেহেতু পুলিশের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা এখন একটা অজুহাত দেখাতে পারে যে এইখানে মারামারি হচ্ছে, আবার সামনে গেলেও হয়তো আক্রমণ হবে, তখন আক্রমণ কোথাও চোরাগোপ্তা বিভিন্ন গলি দিয়ে এসে যদি আক্রমণ করে একটা, এই যে সেদিন তো আপনি দেখেছেন, এরকম তো আমি কোনোদিন দেখিনি যে এরকম পোড়া মোবিল ছেটানো, কালি ছেটানো। এবার যদি ওখান থেকে এসে যদি অ্যাসিড ছুটতো, হ্যাঁ, তাহলে তো একদম একদম হ্যাঁ। অ্যাসিড ছুটতেই পারে। অ্যাসিড যদি ছুটতো, এবার আপনি বলুন তো দেখি, আজকে তো এইগুলো তো ভয় দেখানোর একটা প্রক্রিয়া, যে আজকে পোড়া মোবিল ছুটছি, কালি ছেটাচ্ছি। মানে রাজ্যে, আমাদের রাজ্যে হচ্ছে, এটা ভাবতেই তো কষ্ট হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যতক্ষণ কেন্দ্রের ক্ষমতায় মোদি থাকবে না, এই জিনিস করতে আমি আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে যদি কেন্দ্রের ক্ষমতায় মোদি না থাকে, সজল ঘোষের বাবার ক্ষমতা হবে ওখানে একটা এই ধরনের কাণ্ড করার, তৃণমূল এই তিরঙ্গা ঝান্ডা নিয়ে না, না, আক্রমণ এটা করা। এটা আপনি বলছেন, আমি দাদা একটা কথা বলি, কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। বেশ কিছু লোক তাদের ট্রেনে একটি সংখ্যালঘু ছেলে উঠেছিল বলে তাকে পার্ক সার্কাস স্টেশনে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছে। এই কালচার তো পশ্চিমবাংলায় ছিল না, এই কালচার চলছে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রশাসন অদ্ভুতভাবে নির্লিপ্ততা দেখাচ্ছে, এবং তাতে মনে হচ্ছে যেন প্রশাসনের একটা বড় অংশ তারা বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে। না, এবং সত্যি কথা বলতে কি, আমাদের এই মধ্যবিত্ত সমাজের মধ্যেও, হ্যাঁ, যাদেরকে আমরা শিক্ষিত, খানিকটা জ্ঞান আছে বলেই আমরা জানি, তাদের মুখেও আজকে এই রকম ভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার কথাবার্তা আমি শুনি। এটা তো ঘৃণার রাজনীতি ছড়ানোর না, একটা কিন্তু কারণ। আমি এটাই বলছি যে একটা মধ্যবিত্ত শিক্ষিত, এবং তার কিছু তো সাধারণ, সে তো কাগজ টাগজ পড়ে, টিভিতে খবর দেখে, এই ধরনের কথা কি করে বলে যে এখনো সমস্ত মুসলমানদের 5টা করে বিয়ে? টিভিতে খবর দেখে বলেই দাদা তারা এই ধরনের আসলে কথা বলে। আমার মনটা যদি থাকে যে আমি, মুসলমানরা আমাদের শত্রু, হ্যাঁ, আর আমাদের হিন্দু রাষ্ট্রই আমাদের চাই, এটা যদি আমার মনে না, না, এটা তো, এটা আপনি তাহলে পরে একজন, আমি এই ধরনের আপনি কথাই বলবো। একজন বুদ্ধিজীবী মানুষ, আপনি জানেন যদি 24 ঘন্টা এইটাই সম্প্রচার করা হয় মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে এই সম্প্রদায়টা যত নষ্টের মূল, আমাদের দেশের যত, 24 ঘন্টা যদি ঘৃণা ছড়ানো হয়, তাহলে তো কিছু মানুষ সেটা বিশ্বাস করবেই। কিছু মানুষ তো টিভি দেখে রাজনীতি তার সিদ্ধান্ত নেয়, সেটা তো বলে লাভ নেই মানুষের। এই যে দেখুন, আজকে যে পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটলো, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কার লাভ হলো এতে? গোটা লাভটাই হয়েছে মোদির। 4 দিনের যুদ্ধে 8,038 কোটি টাকা খরচা আমি হয়েছে। পেহেলগাঁওটার কথা বলছি। হ্যাঁ, পেহেলগাঁওয়ের কথা বলছি, এই 4 দিনের যুদ্ধে আমি- 8,038 কোটি টাকা যুদ্ধ তো হচ্ছে, লাভটা কি হয়েছে? যুদ্ধ তো রিয়াকশন। আমি বলছি যে প্রথম যে অ্যাকশনটা হলো পেহেলগাঁওয়ে, আমি সেইটা বলছি। প্রথম থেকে দেখুন হঠাৎ করে মানে যেখানে নাকি ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ প্রহরা বা আমাদের সেনা বলুন, আধা সেনা বলুন, এদের প্রহরা আছে, হ্যাঁ, মানে ওখানে নাকি কত লক্ষ ডিপ্লয় করা আছে, সেখানে পেহেলগাঁওয়ের মতো ওই রকম একটা মানে পপুলার স্পট, যেখানে প্রচুর লোকজন এসে ভিড় করে, হ্যাঁ, এর পুলিশ প্রশাসন এগুলো জানে না, বা এই সমস্ত অজিত অজিত ডাভালের মতো যারা নিরাপত্তার তারা জানে না। অদ্ভুত মিল দেখা যাচ্ছে সেই আপনার আগের যে ঘটনাটা বালাকোটের সঙ্গে, যেটা এখানে যেটা হলো পুলওয়ামা। পুলওয়ামা। এই যে পুলওয়ামা নিয়ে
ঘটনাটা আপনারা জানেন যে ওখান থেকে বারবার ওরা পুলিশের তরফ থেকে সিআরপি ইয়েরা বলেছিল যে এই জায়গাটা দিয়ে এতগুলো লোককে নিয়ে যাওয়া, এত সারি সারি, মানে একটা গাড়িতে তো যাবে না। একদম হ্যাঁ, মানে এখানে 30-40টা ট্রাক পর এরকম যাবে। হ্যাঁ, এত বড় একটা রাস্তায়, বিপদসংকুল রাস্তায় এখানে এদেরকে নিয়ে যাওয়াটা খুব বিপজ্জনক। এদেরকে এয়ারলিফট করে একটা জায়গায় জম্মু বা কোথাও ওখান থেকে তারপরে যেরকম পারো ডিসবার্স করো। কিন্তু এই জায়গাটা অত্যন্ত ডেঞ্জার জোন। কিন্তু তারা কথা শোনেনি। কি রহস্যজনক ব্যাপার যে তারা কথা, এবং দেখা গেল ওইখানে ওই রকম একটা আরডিএক্স ভর্তি গাড়ি ওখানটা এসে তারা ওখানে পড়ে রয়েছে এবং তারা নির্বিবাদে তাদের এটা তো ঘটনা। এই যে কথাটা বলা হয়, তারপরে সৎপাল মালিক তো পরিষ্কার বলেছেন যে তিনি যখন নাকি মোদিকে বলছেন যে এই কথাটা কেন শোনা হয়নি, তিনি বলেন চুপ করো, এই নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনি সেটা পুলওয়ামা বলছেন, একই ঘটনা তো পেহেলগাঁওর ক্ষেত্রেও হয়েছে, যে বারবার তাকে ইনফরমেশন দেওয়া সত্ত্বেও সেখানে কোনো সেনাবাহিনী মোতায়েন ছিল না। কেন ছিল? আমি বলছি এই রহস্যটা, আমি তো, আমার কাছে তো কোনো তথ্য নেই যে আমি একদম পরিষ্কার করে বলবো হ্যাঁ এই জন্য মোদি দায়ী। এই প্রশ্নের তো কোনো উত্তর নেই, কারণ তদন্তই হলো না। আজকে ওই মানে আপনার ওই পুলওয়ামার ঘটনার কোনো তদন্ত হলো না। হ্যাঁ, যে কে এর জন্য দায়ী? অজিত দোভালের মতো একটা লোককে ওখানে, যে নাকি একেবারে মোদির বিশেষ আস্থাভাজন লোক, তাকে ওখানে বসিয়ে রেখেছে, আর তার এখানে এই হাল, তারপরে আবার পুলওয়ামার এই হাল, তারপরে পুলওয়ামার এখানে এসে এই যে এরকম তো কোনোদিন আমি শুনিনি। আপনার নাম কি? আপনি হিন্দু, আপনি কলমা পড়ুন, মেয়েদেরকে বাদ দিল, মারলো, মানে একেবারে ছক। ভারতবর্ষের রাজনীতি থেকে বিজেপির পায়ের জমি শক্ত করার জন্য করা। পুরো বিষয়টাই হচ্ছে, আমি সেটাই বলছি যে পুরো ঘটনাটা আপনি বিশ্লেষণ করুন এবং তারপরে দেখুন তারা মানলো। হ্যাঁ, পুলিশের 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কোনো তাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, সেখানে অ্যাপিয়ারেন্স নেই, এবং তারপরে যার জন্য বহু লোক বিনা চিকিৎসায় মরে গেছে। কাশ্মীরিরা ওখানে যতটুকু পেরেছে তারা কাঁধে করে নিয়ে গেছে। একটা ছবি দেখেছেন যে একটা লোক, একটা কাশ্মীরি কাঁধে করে একটা 15-16 বছর করছে। মানে ওটাই হচ্ছে এই ঘটনার সবচেয়ে বড় পোস্টার ওটা। হ্যাঁ, যে মুসলিমদের ওখানে সমস্ত মানে তাদেরকে দায়ী করা হয়। আজকে তারা কিভাবে ট্যুরিস্টদের বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তো কিন্তু এই গোটা ঘটনাটা, এই যে কলমা পড়ো, এই করো, এই ঘটনাগুলো পুরোটাই নাটক, নাটক আমি বলতাম। কিন্তু কথা হচ্ছে এর তো কোনো তদন্ত যদি না হয় তাহলে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে এই ঘটনাটা ইচ্ছে করে ঘটনা হয়েছে। একদম, এটা বহু লোক বিশ্বাস করবে। এটা ঠিক পুলওয়ামা যা হয়েছে, আরে আপনার ইয়েতে মানে এরকম একটা ঘটনা ঘটুক, তারপরে আমরা একটা স্ট্রাইক, মানে পুরো নাটকটা এইরকম চিত্ররূপ যে এরকম একটা ঘটনা ঘটবে, কিছু লোক মারা যাবে, তারপরে আমরা একটা এয়ার স্ট্রাইক করি বা আমরা একটা মিছিল করব, নিয়ে তারপরে সেইটা নিয়ে ভাঙিয়ে আমি বিহার নির্বাচনে। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই এখন মানে ওরা ওইখানে ওই ঘটনাটা ঘটাবার পর, যেহেতু কাশ্মীরটা তো পুরো সারাউন্ডেড একেবারে সংরক্ষিত বাহিনী, সুরক্ষা বাহিনী দিয়ে, কি করে তারা ভ্যানিশ হয়ে গেল ওখান থেকে? এখনো পর্যন্ত তাদের একজনকেও গ্রেপ্তার করা যায়নি। তারপর তো আপনার সীমান্ত বলুন, যাই বলুন, সমস্ত জায়গাতে অ্যালার্ট হয়ে যাবে। তো কি করে তারা ভ্যানিশ হয়ে গেল? এখনো পর্যন্ত একজনকেও ছোঁয়া যায়। 4 দিন 5 দিন পর এখন হয়তো তাদের কাছে খবর এসেছে যে এখন সেফ জায়গায় চলে গেছে। এই কদিন আগে কাগজে দেখলাম তারা নাকি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। শ্রীলঙ্কা থেকে আরব চলে যাবে না কোথায় চলে যাবে কে জানে। কিন্তু তারপরে এখন দেখছি পোস্টার মারা হচ্ছে। হ্যাঁ, কত 20 লক্ষ টাকা দেবে না 2 লাখ টাকা দেবে, কি সব বলছে। এবার একটু আর একটু প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে এই পুরো যুদ্ধ বিরতির ব্যাপারে অযাচিতভাবে মার্কিন প্রেসিডেন্টের খবরদারি, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেস ব্রিফ করে বলে দিচ্ছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করিয়েছেন। কি বলে না, তিনি দুপক্ষকে বলেছেন আমি ব্যবসা বন্ধ করে দেবো। তাহলে এইরকম ভূমিকা পৃথিবীতে এর আগে কখনো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে কেউ দেখিয়েছে? কি বলবে? সবচেয়ে দুঃখের ঘটনা কি জানেন? আজকে আমাদের সারা পৃথিবীতে এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে, যেখানে নাকি ডেমোক্রেটরা বা লিবারেলরা ফেল করছে, যে আজকে চরম প্রতিক্রিয়াশীল শক্তিগুলো তারা নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় চলে আসছে মানুষের ভোটে। ট্রাম্প হচ্ছে একজন তাই। আমাদের মোদি যেমন
trade আমার is a তো big মনে one. হয় We're going to do a lot of trade মোদিটাও অনেক চালাক with চতুর আছে। Pakistan. We're going to do ও a lot of আর trade with এ India. হচ্ছে We're মানে negotiating একেবারে with India গাম্বাট, right now. We're going মাথা to be মোটা, soon negotiating হ্যাঁ, with নিজেকে কি ভাবে ভগবান ভাবে না কি ভাবে, হ্যাঁ, মানে সবকিছু গায়ের জোরে করতে চায়, আমি সব করে দেবো। আরে তুই যে ভারতের বন্ধু, তুই তো ভারতকে সবচেয়ে, মোদিকে সবচেয়ে বড় বাস দিচ্ছে। কিন্তু মোদিকে মোদি তো সেটা বলছে না। বলার উপায় নেই। সেটা কেন উপায় নেই কেন? ওর ক্ষমতা হবে নাকি? ওর ক্ষমতা হবে? আদানির জন্য বলছে। হ্যাঁ, আদানি কেন এরকম, আরো আদানি তো বটেই, আর তাছাড়া আচ্ছা, আদানি গ্রেপ্তার হয়ে যায়। এটা তো সবচেয়ে বড়। শুনুন, ওই আপনার সৎপাল মালিক কি বলেছিল জানেন তো? বলে আদানি তো ম্যানেজার, কোম্পানি তো ওর আসলে মোদির। সৎপাল মালিক মানে আপনি বলছেন মোদির কোম্পানিতে আদানি চাকরি করে? ম্যানেজারই করে, ম্যানেজারই করে। ম্যানেজিং ডিরেক্টর বানিয়ে রেখেছে। হ্যাঁ, মানে বেনামে মোদির ব্যবসা। শুনুন, মোদি এত বড় নেতাটা, ওখানে অরুণ জেটলি, সুষমা স্বরাজ সবকে টপকে মোদি হয়ে গেল কি করে বলুন তো? 1914-তে, 2014-তে। কারণ ফান্ড, কর্পোরেটদের ভালোবাসে, কর্পোরেটের সাপোর্ট এবং নিজের ফান্ড। ওই যে মানে এখন তো এগুলো আমাদের আন্দাজ করতে হচ্ছে, যেহেতু এর কোনো সত্যতা সামনে নেই। হ্যাঁ, যে আজকে যদি আদানি যে ও এক একটা রাজ্যে, এই যে বাংলাদেশে গেছে, গিয়ে এখানে টিটি করলো, তারপরে আদানি গেল গিয়ে বিদ্যুৎ চুক্তি, কি এই চুক্তি সেই চুক্তি সব করে ফেললো। হ্যাঁ, তো ও কি আদানির মানে সমস্ত আদানির ফেভারে কিন্তু এরকম রাষ্ট্রগুলোকে বাধ্য করছে। এরকম হলে তো দাদা আগামী দিনে আমেরিকা চাইলে কাশ্মীর পাকিস্তান পেয়ে যাবে। মানে পাকিস্তানকে ও তো বসে বলে দিল যে আমি চাই কাশ্মীর, তুমি পাকিস্তান। কারণ আমাদের তো নপুংসক প্রধানমন্ত্রী, সে তো বক্তব্য রাখার জায়গা নেই। আমেরিকার বিরুদ্ধে তার বলার ক্ষমতা। ইন্দিরা গান্ধী, শুনুন, ভারতবর্ষে গণতন্ত্রের শেকড়টা না অনেক ভেতর অব্দি গেছে, বুঝছেন? মানুষ হিন্দুত্বের লোভে পড়ছে, এই করছে সেই করছে, সব ঠিক আছে, কিন্তু সেটা মধ্যবিত্ত, তারা সংখ্যাগুরু নয়। সংখ্যাগুরু মানুষ এখনো গরিব, তাদের অনেক সমস্যা আছে। মানুষ যখন নাকি এই ব্যাপার যে তুমি যুদ্ধ করছো, তুমি এই করছো সেই করছো, এই সমস্ত করছো, আর আমার দিনের পর দিন আমার যে বুনিয়াদী সমস্যাগুলো তার কোনো সমাধান করছো না, তখন ছুঁড়ে ফেলে দেবে। অলরেডি জিনিসপত্রের দাম হ্যাঁ, ছুঁড়ে ফেলে দেবে তখন মোদিকে। হ্যাঁ, যখন বিক্ষোভ রাস্তায় নেমে পড়বে। সুতরাং আজকে মানে ট্রাম্প কি বললো না বললো, হ্যাঁ, সুতরাং ওইভাবে চলবে না, পৃথিবীটা ওইভাবে চলবে না। আমাদের 140-50 কোটির দেশ, এটাই তো বলার যে 140 কোটি মানুষের দেশ, তাকে পাকিস্তানের সমতুল্য করে দেখা হচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে, এবং সেখানে ভারতের কোনো বক্তব্য নেই, ভারত তার কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। ভারত প্রতিক্রিয়া দিচ্ছে না। আজকে মোদির মতো এরকম একটা কর্তা ভাজা লোক ওখানে রয়েছে বলে। হ্যাঁ, আর ট্রাম্পের মতো একটা মাথা মোটা, তাকে ভজনা করে ও ক্ষমতায় টিকে আছে, বা ওর এই সমস্ত ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। এই জন্য আমাদের এই দুর্ভোগটা ভুগতে হচ্ছে। কিন্তু তাই বলে এইটা ভাববেন না যে ট্রাম্পের কথায় কাশ্মীর চলে যাবে, বা মোদি যা খুশি তাই করতে পারে। আপনি বলছেন শেষ পর্যন্ত মানুষ বুঝে নেবে লড়াইটা? মানুষ বুঝে নেবে লড়াইটা। একদমই। আমরা এতক্ষণ ধরে মাননীয় কল্যাণ সেনগুপ্তর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, তার মতামত তিনি ব্যক্ত করলেন। দুটো বিষয় আজকে আমরা আলোচনায় মূলত রেখেছিলাম, যেটা হচ্ছে একটা, প্রথমেই বলি যে মৌলালিতে কিছু ধর্মনিরপেক্ষ মানুষের মিছিল, যুদ্ধ নয় শান্তি চাই, সেই মিছিলের ওপরে একটা অযাচিত আক্রমণ, একটা জঘন্য ঘটনা যা পশ্চিমবাংলার রাজনীতিতে অনভিপ্রেত। আর দ্বিতীয় হচ্ছে যে এই পেহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরিপ্রেক্ষিতে সিন্দুর অপারেশন, পুরো বিষয়টা আজকে কোন জায়গায় কিভাবে মানুষ দেখছে। আজকে এইটুকুই। আগামী দিনে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার, ভালো থাকবেন।